সাদাসিধে মানুষের চোখ, এই দূরবীন দূরবীন। নমস্কার, আমি শোভন। আজকে যিনি আমাদের গেস্ট, তার সম্পর্কে কি দিয়ে শুরু করলে তার সঠিক মূল্যায়ন হবে সেটা ঠিক আমি বুঝতেই পারছি না। কি বলবো শুরুতে সেটাও আন্দাজ করে লিখতেও পারিনি। তো ধরে নিন এটা 1995 সাল, আর আমাদের বিনোদনের জন্য শুধুমাত্র রয়েছে সাদা কালো টিভি, কারোর কাছে হয়তো কালার টিভি, আর রয়েছে পাড়ার জলসা। মোবাইল ফোন তখনও সবার কাছে পৌঁছয়নি। আর পাড়ার জলসা মানে আমাদের প্রিয় শিল্পীদের দেখতে পাওয়া আর শুনতে পাওয়া। ধরে নিই আমরা আমাদের পাড়ার জলসায় শানুদার গান শুনবো, কুমার শানু অথবা সোনু নিগম। পাড়ার জলসায় তাদের গান শুনতে পাওয়া মানে এক বিশাল ব্যাপার। ধরুন মান্না দে, হেমন্তবাবু, শ্যামল মিত্র, তাদের কাছে পৌঁছানো চারটিখানি ব্যাপার নয়। কী করে পৌঁছবো? সেই সময় যিনি আমাদের মুশকিল আসান, তিনি আজকে আমাদের গেস্ট। মানে যার কাছে গেলে তিনি এক লহমায় শানুদাকে উড়িয়ে নিয়ে চলে আসতে পারেন মুম্বাই থেকে। তিনি আজকে আমাদের আড্ডার সঙ্গী, আমাদের সবার আদরের তোষণ কাকু। এই যে তোমার কথা বলতে গিয়ে বললাম, তুমি অনেক ক্লাবেরই মুশকিল আসান করেছো। মোটামুটি কতগুলো ক্লাবের তুমি মুশকিল আসান করেছো তোমার মনে আছে? দেখো, আমি তোমায় প্রথম বলি, আমি গানের ঘরে জন্ম নিয়েছি। আমার রক্তে গান বাজনা, কারণ আমার আপন পিসি ছিলেন উৎপলা সেন, আমার পিসেমশাই সত্যিনাথ মুখোপাধ্যায়, আমার আপন মামা নজরুল গানের সম্রাট ছিলেন ধীরেন বসু, আমার আপন কাকিমা সাবিত্রী ঘোষ, যিনি সুরসাগর হিমাংশু দত্তর যত গান সব উনি গাইছেন, এবং হিমাংশু দত্ত যত গান লিখেছেন সব গানে দেখবে চামেলি কথাটা লেখা থাকতো, সেটা আমার কাকিমার ডাক নাম। সেই জন্য আমার রক্তটাই গান বাজনা দিয়ে শুরু, এবং আমি নিজে শ্যামল মিত্র এবং সতীনাথ মুখোপাধ্যায়ের কাছে 12 বছর শিক্ষা নিয়েছি গানের। গান শিখেছো? আমি গান শিখেছি এবং আমি একটা সিডিও করেছি সতীনাথ স্মরণে। বাবা, এটা কোন সালের ঘটনা? এটা আজ থেকে প্রায় 12 বছর আগের ঘটনা। কতগুলো ক্লাবের তুমি এরকম মুশকিল আসান করলে? আমি দেখো, তোমার ফ্র্যাঙ্ক বলি, আমি যখন অনুষ্ঠান শুরু করি তখন মানে ইন্ডাস্ট্রিতে প্রথম এসছে অভিজিৎ। আমার এখনো মনে আছে, তখন আমি রবীন্দ্র জৈনকে কলকাতায় প্রচুর অনুষ্ঠানে আনতাম, এবং এটা আজকে না বলাই ভালো, তবুও বলছি যেটা সত্য ঘটনা। অভিজিতের কেরিয়ার শুরু রবীন্দ্র জৈনের বাড়ি থেকে, ওখানে থাকতো, কিন্তু রবীন্দ্র জৈন ওকে দিয়ে কোনো দিন কোনো প্লেব্যাক বা কোনো গান করায়নি। থাকতো ওখানে, ওখানে রবীন্দ্র জৈন যত প্রডিউসার আসতো তাদের সঙ্গে সিটিং হয়ে গেলে, মিটিং হয়ে গেলে একটা বিছনা থাকতো, যে বিছনাটা নিয়ে অভিজিৎ রাত্রিবেলা ওখানে ঘুমোতো, এবং ওইখান থেকে অভিজিতের কেরিয়ার শুরু। তখন আমি অভিজিৎকে প্রথম কলকাতায় যখন আনি, আমার এখনও মনে আছে অভিজিতের আপন মাসি থাকতেন মেনকা সিনেমার পাশে একটা বিল্ডিং, যে বিল্ডিংটায় হেমন্ত মুখোপাধ্যায় থাকতেন, সেই বিল্ডিংয়ে ওপরে ওর মাসি থাকতো। ওই বিল্ডিংয়ের মালকিন ছিলেন ওই অভিজিতের মাসি। তো আমার এখনও মনে আছে, আমি রবীন্দ্র জৈনের সঙ্গে ট্রেনে করে বম্বে থেকে কলকাতায় আনলাম অভিজিৎকে, এবং কলকাতা থেকে কুচবিহার পর্যন্ত ট্রেনে করে নিয়ে গেলাম আবার ওই ফাংশনসে গান করাবার জন্যে। তখন আমার মনে আছে আমি ওকে 1200 টাকা দিয়েছিলাম। কোন সালের ঘটনাটা? এটা আজ থেকে প্রায় 20-22 বছর আগের ঘটনা। তারপরে হঠাৎ দেখি ও আমার এই জয় জয়ন্তীর বাড়িতে এসে উপস্থিত। কি ব্যাপার? বলো, তুমি কালকে আমাকে 1200 টাকা দিয়েছো, আরও 400 টাকা দিলে ভালো হয়, আমার টাকাটা একটু কম পড়ে গেছে। তা আমার এখন মনে আছে, আমি 1200 টাকার পর ওকে আবার 400 টাকা দিয়েছিলাম ওই কুচবিহারের অনুষ্ঠানটার জন্যে। তুমি তো এরকম মানে বহু শিল্পীর সমস্যার সময় মুশকিল আসান করেছো, তো কোনো ক্লাবের এরকম তোমার স্মৃতি আছে যে ক্লাবে খুব বিপদ, কোনো আর্টিস্টের পৌঁছানোর কথা, তুমি তোমার নিয়ে পৌঁছানোর কথা? দেখো, আমি তোমাকে বলি, আমি যতগুলো অনুষ্ঠান করেছি আজ পর্যন্ত, আমার কোনো দিন কোনো অনুষ্ঠানে কোনো আর্টিস্ট ফেল করেনি। কিন্তু আজকে আমার একটা
স্মৃতি মনে পড়ছে, টেকনিশিয়ান স্টুডিওতে একটা ছবির গান রেকর্ডিং হচ্ছিল। সত্যেন চ্যাটার্জি উনি রেকর্ডিস্ট ছিলেন, উনি রেকর্ড করছিলেন আর শ্যামল মিত্র গান করছিলেন। তখন কি টেকনিশিয়ান স্টুডিওতে রেকর্ডিং হতো? রেকর্ডিং হতো, হ্যাঁ। আচ্ছা। রেকর্ডিং স্টুডিও ছিল ওখানে, প্রচুর ছবির গান হয়েছে, প্রচুর রেকর্ডিং হয়েছে। আমার মনে আছে শ্যামলদা কোনো ছবির গান গাইছিলেন। আমার সেদিন শ্যামলদাকে টাকা দেওয়ার কথা, আর বিকেলবেলায় একটা অনুষ্ঠানে বাগনানে নিয়ে যাওয়ার কথা। তা আমি বসে আছি, উনি গাইতে গাইতে হঠাৎ মাথা ঘুরে পড়ে গেলেন। পড়ে যেতে সবাই দৌড়ে এলেন, দৌড়ে এসে ওনাকে নিয়ে সঙ্গে সঙ্গে নার্সিংহোমে নিয়ে যাওয়া হলো। ডক্টর বলল যে এখন আপনি একদম 7-10 দিন রেস্টে থাকুন, কোনো গান বাজনা করবেন না। ওইটা আমার একটা বাগদানে অনুষ্ঠান, যে অনুষ্ঠানটায় শ্যামল মিত্র গান করতে যেতে পারলেন না, কিন্তু তখন আনন্দবাজার খুব পপুলার ছিল, তাতে বেরিয়ে গেছিল যে শ্যামল মিত্র অসুস্থ এবং গান গাইতে গাইতে উনি মাথা ঘুরে পড়ে গেছেন টেকনিশিয়ান স্টুডিওতে। ওই অনুষ্ঠানটায় শ্যামল মিত্র যেতে পারলেন না। ওইটা আমার জীবনের প্রথম একটা অনুষ্ঠান যেটায় নাম দেওয়ার পরেও আমি একটা আর্টিস্টকে নিয়ে যেতে পারলাম না। অনুষ্ঠান কমিটির কিছু বলেনি তোমায়? না, বলবে কি করে দেবো, কাগজে তো বেরিয়ে গেছে এবং সারা কলকাতার লোক জানে যে শ্যামল মিত্র অসুস্থ। আর আমার জীবনে আরেকটা ঘটনা ঘটেছিল, তখন মানে সুপারহিট গায়ক ছিল অংশুমান রায়, আমার এখনো মনে আছে। আমার অনুষ্ঠান তার 7 দিন কি 10 দিন পরে অংশুমান রায় ওই ফাংশনটা গান দাদা পায়ে পড়ি রে, দাদা পায়ে পড়ি রে, মেলা থেকে বউ এনে দে, সেই গান গাইবে অংশুমান রায়। তার আগে ওনার পারিবারিক কিছু সমস্যাতে উনি গলায় দড়ি দিয়ে সুসাইড করলেন। সেটা আমার সেকেন্ড শো, যেটাতে আরেকজন আর্টিস্ট ফেল করলো, যেতে পারলো না, কিন্তু কোনো অসুবিধা হয়নি। এই কারণে সব জিনিসটাই কলকাতার পাবলিক জানতে পেরেছিল, কি কারণ, কেন আসেননি, বা এই অনুষ্ঠানটায় কেন এই আর্টিস্টটা। তো এরকম 2-1টা ঘটনা আমার জীবনে ঘটেছে। মানে এত বছরের কেরিয়ার 2-1টা ঘটনাই তোমার মনে আছে, হ্যাঁ। বাকি সব স্মুথ। বাকি সব স্মুথ মানে কি, মানে এমন সুন্দরভাবে করেছি যে আমি মানে ভাবতেও পারি না যে আমি যে একজন সফল, লোকে বলে, আমি বলি না, লোকে বলে যে আমি একজন সফল অর্গানাইজার, যে কোনো দিন কোনো পাবলিককে চিট করিনি, কোনো ক্লাবকে চিট করিনি। আর এই অনুষ্ঠানের সংগঠক হওয়াটা খুব লোভের ব্যাপার, কারণ এটা কোনো চেক এইসব মারফত হয় না, ক্যাশ টাকার ডিলিং হয়। তা ক্যাশ টাকা নিয়ে পরে শুনেছি অনেক বেঁচে থাকতে যে কেউ হয়তো রানী মুখার্জির চেহারা দেখেনি। আমার ছোটো মেয়ে আর রানী মুখার্জি একসঙ্গে বড় হয়েছে। আমার এই বাড়িতে রানী মুখার্জি একবার না প্রায় 10-12 এখানে এসছে, ছাতে গিয়ে ওরা আড্ডা মেরেছে, সেই ছবিও বোধহয় এই ঘরেই আছে। তা আমার জীবনে এরকম অনেক ঘটনা ঘটেছে, কিন্তু আমি কোনোদিন কোনো লোককে চিট করিনি, এবং এরকম কোনোদিন হয়নি যে একটা আর্টিস্টকে আমি পাবো না, কিন্তু তাও তার নাম আমি দিয়ে দিয়েছি বা তারা পাবলিসিটি করেছে। এরকম আমি কোনোদিন আমার হয়নি, এবং এখনও বেঁচে আছি। এখনও যে অনুষ্ঠান করি, আমি যেটা কমিটমেন্ট করি সেটা রাখার চেষ্টা করি, এবং সেটা আমি সাকসেস হই সেই ব্যাপারে। আচ্ছা, তুমি ক্যাশ টাকার প্রসঙ্গে এলে, এই অনুষ্ঠান মানেই সেখানে কোনো মানে চেক দেওয়া নয় বা অনলাইন ট্রানজাকশন নয়, ক্যাশে লেনদেন। তো এটা তুমি কিভাবে সামলেছো? মানে সেটা তো শুধু 5-10 হাজার টাকার বিষয় নয়। না, আমি যে টাকা নিয়েছি সেটা আমি গভর্নমেন্টের কাছে ডিক্লেয়ার করেছি, এবং তার জন্য যা ট্যাক্স দিতে হয় সেই ট্যাক্সও আমি দিয়েছি। আমি একদম নর্মালভাবে যেভাবে সব কিছু করা উচিত আমি সেই প্রসেস মেনেই করেছি, আজ পর্যন্ত সেটাই করে যাচ্ছি। এই নিয়ে কোনো গল্প আছে ক্যাশ টাকা নিয়ে, বা কোনো আর্টিস্টের সাথে, বা ওই কমিটমেন্ট নিয়ে, যেরকম এখনকার দিনে হামেশাই আমরা ফেস করি বা অনেকেই বলেন? তোমার তো এত, তুমি বললে যে কয়েকটা ঘটনাই রয়েছে এরকম দুর্ঘটনার মতো। দেখ, আমি তোমায় বলি, এখন তো মাঝে মাঝে গল্প শুনি যে যাত্রাপাড়ায় ফাংশন অর্গানাইজার অফিস করেছে। তো একদিন আমার কি মনে হলো, আমি গেলাম যাত্রাপাড়ায়, গিয়ে দেখলাম সিঁড়ির তলায়
একটা অর্গানাইজারের বোর্ড ঝুলছে, তাতে দুনিয়ার বোম্বের আর্টিস্টের ছবি। সে হয়তো আর্টিস্টকে জীবনে দেখিয়েনি, তার ছবি দেখেছে, কিন্তু তার বোর্ডে এক গাদা বোম্বের আর্টিস্টের, ফিল্ম স্টারদের ছবি সব লাগানো। তার অফিসটা কোথায়? একটা বাড়ির সিঁড়ির তলায়। তা আমার কাছে একজন হঠাৎ এলো, এসে বললো, দাদা আমরা 5 লাখ টাকায় নেব বলে রানী মুখার্জিকে একটা অ্যাডভান্স করেছিলাম, যাকে করেছিলাম, গিয়ে দেখলাম সেই অফিসটায় তালা লাগানো। আমি তাদের প্রথম বললাম যে আপনারা তো প্রথমেই ফ্রড হয়েছেন। রানী মুখার্জি জীবনে কোনো দিন 5 লাখ টাকায় অনুষ্ঠান করে আমি তো শুনিনি, কারণ আমি ওকে ছোটোবেলা থেকে আমার ছোট মেয়ের সঙ্গে একসঙ্গে ঘুরতে দেখেছি, একসঙ্গে ওরা রেস্টুরেন্টে গেছে। তো সুতরাং আপনারা তো প্রথমেই ফ্রড হয়েছেন যখন আপনাদের বলেছে 5 লাখ টাকায় ওকে নিয়ে যাবে একটা অনুষ্ঠান করতে। তো এরকম অনেক গল্প আছে যেগুলো বলতে গেলে একদিনে হবে না। বলো না, আমাদের বলো, আমরা গল্প করতেই তো এসেছি, একটা গল্প শুনি। এরম 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 অনেক 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 ঘটনা হয়েছে। আমি একদিন হেমন্ত মুখার্জির কাছে গেছি, মেনকা সিনেমার পাশে উনি থাকতেন। তা আমি ওনার সঙ্গে কথা বলতে বলতে উনি একটু গম্ভীর গলায় আমায় বললো, তোচন তুমি আমাকে টাকা ভীষণ কম দিচ্ছ, এরপরে যে ফাংশনটার জন্য এসছো ওই ফাংশনটাই কিন্তু আমাকে টাকাটা বাড়িয়ে এই টাকা দিতে হবে। অমৃত কণ্ঠশিল্পী হেমন্ত কুমার মুখোপাধ্যায় আপনাদের সামনে আসছেন। কোনো এক গায়ের বধুর কথা তোমায় শোনাই শোনো, রূপ কথা নয় সে নয়, জীবনের মধু মাসের কুসুম ছিলে, কাঁথা মালা শিশির ভেজা কাহিনী শোনাই শোনো। আমি ওনার সঙ্গে কথাবার্তা বলে নিচে যখন সিঁড়ি দিয়ে নামছি, তখন ওনার স্ত্রী বেলা মুখার্জি বাজার করে সিঁড়ি দিয়ে উঠছিল। উঠতে উঠতে আমায় দেখে বললো, কী রে তোর মুখটা আজকে এরকম কাছে মুছে কেন, কী হয়েছে? আর আজকে হেমন্তদা আমাকে খুব বিচ্ছিরিভাবে বললেন, চল আমার সঙ্গে ওপরে। গেল, গিয়ে হেমন্তদাকে বললো, কী বলেছো তুমি তোজনকে? তখন বললো, না আমি তোকে কোনো কিছু খারাপভাবে কিছু বলিনি, ওকে বলেছি আমার নেক্সট যে শোটা আছে তাতে কিন্তু আমাকে কম টাকা দিলে আমি করবো না, আমাকে এই টাকা দিতে হবে। তো তখন এরম সুন্দর পরিবেশ ছিল, উনি যে আমাকে একটু রেগে মেগে বললেন, যে রাগটার মধ্যে একটা ভালোবাসা ছিল, স্নেহ ছিল। তো এগুলো আমরা পেয়েছি এরকম জীবনে। আমার এক মনে আছে, মান্না দে মারা যাওয়ার আগে আমি দুর্গাপুরে একটা শো করব। তার আগে আমি মান্না দেকে 80,000 টাকা, 75,000 টাকা, 70,000 টাকা এরকম দিতাম। তো উনি মারা যাওয়ার ঠিক 5 বছর আগে আমার দুর্গাপুরে একটা শো, একটা হলে, উনি আমায় প্রথমেই বাড়িতে বললেন, তোজন এই ফাংশনটাই কিন্তু আমাকে 2 লক্ষ টাকা দিতে হবে, তার নিচে কিন্তু আমি যাব না। এখন ভাবি যে মান্নাদের মতো একটা শিল্পী, যিনি জীবনে হাজার হাজার গান গেয়েছেন, সব সুপারহিট, তিনি আমার কাছে 2 লক্ষ টাকা চাইছে বিনয়ী করে। যে এবার সেই সব দিনগুলো মনে পড়ে। আজকের অনুষ্ঠানে পরবর্তী শিল্পী, যার জন্য আজ এই অনুষ্ঠান আমরা আয়োজন করেছি, সেই শ্রদ্ধার্জন, যিনি সুদূর বম্বেতে বসে বাংলা গানের কৃষ্টিকে বাঁচিয়ে রেখেছেন, পদ্মশ্রী মান্না দে আজকের অনুষ্ঠানের শিল্পী আপনাদের সামনে আসবেন। আর এখন মনে পড়ে যে এখন মানুষ কিভাবে টাকা চায় এবং কিভাবে তাদের হয়তো একটা গান আছে, একটা গান গাইবার পর তাকে নয় হেমন্ত মুখার্জির গান গাইতে হবে, নয় মান্নাদের গান গাইতে হবে। কিন্তু কিছু করার নেই, তাদের সব সময়ের ব্যাপার। আচ্ছা, কিশোর কুমারের সাথে কোনো গল্প তোমার এরকম? কিশোরদার সঙ্গে আমার গল্প অনেক আছে। কিশোরদা মানুষ হিসেবে খুব ভালো ছিলেন, লোকে অনেক ভুল বুঝতেন উনাকে, আমার এখনো মনে আছে। কিশোরদার বাড়ি গেছি, আমায় বললো, কী করছিস? আমার এসছি একটা শোয়ের ব্যাপারে, গাড়িতে বসো। তখন কিশোরদার সেক্রেটারি ছিল আব্দুল বলে একজন মুসলিম লোক, সে কিশোরদার সেক্রেটারি ছিল। আব্দুল আর আমি গাড়িতে উঠলাম, কিশোরদা উঠলো। প্রথম কিশোরদা গেলেন আমার সঙ্গে কালাঞ্জি আনন্দির একটা রেকর্ডিংয়ে। তা আব্দুলকে জিজ্ঞেস করলো, টাকা পেয়ে গেছো? আব্দুল বললো হ্যাঁ। বললো তাহলে চলো।
গিয়ে কালানি আনন্দির গান গাইলো। তারপরে রেকর্ডিং ছিল ওনার আরেকটা কোনো মিউজিক ডিরেক্টরের। জিজ্ঞেস করলো টাকা পেয়েছো? বললো না। বললো তাহলে ওই স্টুডিওতে ঢুকবে না। এরপরে কার গান আছে? বললো পঞ্চম গান। পঞ্চমের টাকা এসে গেছে? বললো হ্যাঁ দিয়ে দিয়েছে। বলে তাহলে ফিল্ম সেন্টার চলো, পঞ্চমের রেকর্ডিং করব। তুমি গাড়িতে রয়েছো? আমি গাড়িতে রয়েছি। তা যে লোকটার গান গাইলো না তার বোধহয় 20 বার ফোন এলো, ফোন তো ধরলোই না। আর.ডি. বর্মনের গান গেয়ে ফিল্ম সেন্টার থেকে গাড়ি ঘুরিয়ে সিধে গৌরীকুঞ্জ নিজের বাড়িতে ঢুকে গেল। সেই লোকটার ফোনটা তো ধরলো না এবং তার গানও গাইতে গেল না। তা কিশোরদা ছিল এরম ধরনের মানুষ। তখনকার দিনে একটা ডান্সার ছিলেন, দুই হাজব্যান্ড ওয়াইফ, ওরা কানপুরে একটা শো করেছিল। কিশোরদাকে অর্ধেক টাকা দিয়েছিল আর অর্ধেক টাকা এসে দেওয়ার কথা। কিশোরদার অর্ধেক টাকা পেয়ে আর ফাংশনটাতেই যায়নি, কিন্তু বাড়িতে বসে শুনছে কানপুর স্টেডিয়ামে আগুনে 6 লাখ হয়ে গেছে আর আগুন ধরে গেছে ওখানে। সব শুনলো, সব শুনেও বাড়িতে বসে রইলো, যেহেতু হাফ টাকা পেয়েছে আর হাফ টাকা পায়নি। কিশোরদা মানুষ হিসেবে খুব ভালো ছিলেন, কিন্তু ভীষণ প্রফেশনাল ছিলেন। কিশোর কুমারের প্রসঙ্গ যখন এলোই, আমরা সব একটা গল্প আর কি জানি যে ওই যে এক সময় কিশোর কুমারকেও ব্যান্ড হতে হয়েছে, মানে এই প্রফেশনালিজমের জন্য। উনি তো কারোর কাছেই মাথা নত করতেন না, যা শুনেছি। তো সেই সময় সেই সবকিছুর জন্য অনেক কিছু ফেস করতে হয়েছে। তুমি সেই গল্পটা যদি একটু কিছু বলো। এটা রাজীব গান্ধীকে নিয়ে হয়নি, এটা সঞ্জয় গান্ধীকে নিয়ে হয়েছিল। সঞ্জয় গান্ধী কিশোর কুমারকে কোনো জায়গায় গান করতে বলেছিলেন ফ্রি অফ কস্ট। কিশোরদা ইগনোর করেছিল, ফাংশনটায় যায়নি এবং করেওনি। তারপর থেকে কিশোরদাকে ব্যান্ড করে দিয়েছিল, কিশোরদার গান যাতে কোনো ইয়েতে না বাজে। সেটা হয়েছিল সঞ্জয় গান্ধীর সঙ্গে। সেটা কি রেডিওতে যাতে কোনোভাবে না বাজে? হ্যাঁ, রেডিওতে যাতে না বাজে, কোনো চ্যানেলে কিশোরদার গান যেন না বাজে, সেই সময়টা সঞ্জয় গান্ধী করে দিয়েছিল। পরে তারপরে কিশোরদা ফোন টোন করে নিজেদের মধ্যে একটা ইয়ে করে মিটিয়ে নিয়েছিল ব্যাপারটা। তারপরে তো অ্যাজুরিদার আবার কিশোরদার গান সব চ্যানেলেই বাজতে আরম্ভ করলো। আমাদের কাছে জলসা কালচার এই বিষয়টা যবে থেকে আমরা বুঝতে বা দেখতে শুরু করেছি, আমাদের কাছে আইডল তুমি। মানে যে কোনো পাড়ার মুশকিল আসান হোক, আমাদের পছন্দের শিল্পীদের আমাদের সামনে দেখতে পাওয়া বা শুনতে পাওয়া হোক, সেটা একমাত্র তুমিই নিয়ে আসতে পারো। তোমার এটা শুরু কিভাবে, বা তুমি এটা শুরু করলে কিভাবে? আমার জীবন শুরু, আমি কিন্তু আমার বাবা, আমার দাদা, আমরা সবাই ফ্যামিলিতে গাড়ি কেনা বেচার ব্যবসা করতাম। তখন আমার দাদার বন্ধু ছিল বিখ্যাত সাংবাদিক, ডিরেক্টর, রাখির প্রথম হাজব্যান্ড অজয় বিশ্বাস। ওই আমার গুরু, ওই আমাকে এই লাইনে নিয়ে এসছে এবং আজকে ওর কথা না বললে নয়। তখন যত বড় বড় অনুষ্ঠান হতো, একজন ছিলেন যিনি সুচিত্রা সেনের বোনকে বিয়ে করেছিলেন, বারিন্ধর। উনি 1 নম্বর অর্গানাইজার ছিলেন কলকাতায় তখন। তারপরে অজয় বিশ্বাস এলো। অজয় বিশ্বাস সাংবাদিক ছিল এবং ছবির ডিরেক্টর ছিল, যিনি সমঝোতা ছবি করেছিল, যে ছবিতে কিশোর কুমারের সুপারহিট গান ছিল সমঝোতা গমো সে কার লেনা। তারপরে রফি সাহেবের গান ছিল বড়ি দূর সে আয়া প্যার কা তোহফা লায়া, সমঝোতা। তো এই অজয় বিশ্বাস ফাংশনে তখন কিং, মানে যত বড় ফাংশন হয়, যত মিনিস্টার, তখন রাম চ্যাটার্জি চন্দননগরে থাকেন, উনি বিরাট প্রতিরক্ষা মন্ত্রী ছিলেন। ওনার একটা বিরাট ফাংশন ছিল চন্দননগরে, চুচুড়েতে। তা ওখানে কিশোর কুমার গাইবার কথা। তা আমরা কিশোর কুমারকে নিয়ে প্রথম দিন গেছি বর্ধমানে। বর্ধমানে যাওয়ার সময় কিশোর কুমার গাড়ির কাঁচ খুলে গেছিলেন সারা রাস্তায় ধুলো খেতে খেতে। যখন গান গাইতে উঠেছেন তখন ওনার গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না, একখানা গান গেয়ে উনি তখন অ্যানাউন্স করলেন যে বাবা বিপদে পড়লে বাবাকে কে এসে সাহায্য করে? ছেলে। আমি আমার ছেলে অমিত কুমারকে ডাকছি বলে এই অমিতকে ডাকলো। পুরো শোটা অমিত করলো আর কিশোরদা চেয়ারে বসে রইল ততক্ষণ
যতক্ষণ অমিত গাইলো। তো এরম জীবনে তারপরেই আমরা গেলাম বর্ধমানে যাওয়ার আগে আমরা হেমন্ত মুখার্জির বাড়ি গেলাম। উনি বললাম এই টাকা নেব, বর্ধমান যাব। তা আমার তখন বললাম আপনার তো নাম টাম দেওয়া নেই, কিন্তু বললো আমার নামের দরকার নেই, আমার প্রফেশনালি আমার টাকা দিয়ে দাও, আমি ঠিক পৌঁছে যাব। উনি যখন বর্ধমান এসে পৌঁছেছেন তখন দেখছি কিশোর কুমার বিরাট নাচছেন আর গান করছেন। গলা ঠিক হয়ে গেছে কিশোর কুমার। আমায় ডেকে বললো তোচন আমাকে এনেছো কেন, কিশোর তো দারুণ গাইছে। আমরা বললাম আমরা তো বুঝিনি যে এরকম কিছু হবে। তার আগে সকালে আমরা কালী মন্দিরে গিয়ে পুজো দিয়ে সেই পুজোর ফুল টুল নিয়ে আমরা গ্র্যান্ড হোটেলে গিয়ে কিশোর কুমারের মাথায় যখন ঠেকাচ্ছি, উনি তখন বলছে এটা কলিযুগ, এসব দিয়ে এখন কিছু হয় না, আমার মাথায় দিচ্ছ দাও, কিন্তু আমার গলা যে ঠিক হয়ে যাবে তার কোনো গ্যারান্টি নেই কালকে। কিন্তু উনি যখন গিয়ে বর্ধমানে গান করছেন আর নাচছেন, তখন হেমন্তদা পৌঁছে দেখেন যে অবাক কাণ্ড। তখন বললো ঠিক আছে আমার তো কিছু করার নেই, আমি আমার প্রফেশনালি যে টাকা পাওয়ার সেটা পেয়ে গেছি, কিশোর নামলেই আমি গান করে দেবো। তাই এরকম সব ইনসিডেন্ট অনেক মনে পড়ে। তারপর কি কিশোর কুমার হেমন্ত মুখোপাধ্যায় একসাথে গাইলেন? না না, একসঙ্গে গাইলেন না। কিশোরদার গান শেষ হওয়ার পর হেমন্ত মুখার্জি উঠে উনি উনার মতো গান করে তারপরে ফাংশন শেষ হয়ে গেছে। আচ্ছা, এই পাড়াটায় যখন আমরা এসেছি তোমার বাড়িতে, এই একজনের কথা না বললেই নয়, সে তোমার প্রতিবেশী প্রায় বলা যায়, সেটা হচ্ছে রাহুল দেব বর্মন। রাহুল দেব বর্মনের ঢাকুরিয়ার বাড়ি আমরা সবাই দেখেছি। তো তোমার সাথে আর.ডি. বর্মনের স্মৃতি, আমরা একটা ভিডিও সবসময় দেখি সোশ্যাল মিডিয়াতে, যে একটা খুব ভাইরাল ভিডিও, উনি এসে বলছেন তোমাকে, তারপর মান্নাবাবু গাইছেন কাহার বানায় দাদরা বাজাও। বাংলার কৃতি সন্তান রাহুল দেব বর্মনকে মঞ্চে রাখছি মান্না দেকে সম্বোধনা জানাবার জন্য। আসছেন রাহুল দেব বর্মন। এসো পঞ্চম দা। তো সেই সব স্মৃতি তো আমরা দেখেছি, যেগুলো আমরা দেখতে পাইনি, এরকম কিছু গল্প যদি বলো। অ্যাকচুয়ালি কি আমার আপন দিদি মিলি ভট্টাচার্য, তার হাজবেন্ড ছিল বাদল ভট্টাচার্য। ও আর পঞ্চমদা ওরা ছোটোবেলায় একসঙ্গে এটি মিত্র স্কুলে পড়তো, এবং আমার ওই ভগ্নিপতি আর পঞ্চমদা ভীষণ বন্ধু ছিল। মানে ওরা একটা শার্ট ভাগ করে দুজনে পড়তো, এরকম বন্ধু ছিল ওরা। তো সেই সুবাদেই পঞ্চমদা আমাদের ফ্যামিলি ফ্রেন্ড ছিল, আমাদের সঙ্গে ভীষণ ভালো রিলেশন ছিল। তা আমার মনে আছে আমি মান্নাদের একটা অ্যালার্জি ছিল বসুশ্রীতে, উনি গাইবেন না। গাইবেন না? না, কারণ ওখানে হেমন্ত মুখার্জি, শ্যামল মিত্র এরা সব আড্ডা মারে, ওদের জায়গা, ওখানে আমি গাইব না। কাহার বানায় দাদরা বাজাও, উল্টো পাল্টা মারছো চাটি। কাহার বানায় দাদরা বাজাও, উল্টো পাল্টা মারছো চাটি। শশীকান্ত তুমি দেখছি আসরটাকে করবে মাটি। আমি অনেক বুঝিয়ে টুজিয়ে কনসেন্ট লেটার নিয়ে, তখন বম্বেতে আমার বাড়ি, অফিস, গাড়ি কিছুই ছিল না। আমি একটা অটো ধরে সিধে পঞ্চমদার বাড়ি গেলাম। গিয়ে দেখি পঞ্চমদা তো লুঙ্গি আর পাঞ্জাবি পরে মুসুরির ডাল রান্না করছে। তা আমাকে ইয়ার্কি করে বললো, রোববার দুপুরবেলা এসেছিস, ভদকা খাবি? আমরা দাও খাই। তো বসলাম, এসব বললো দাঁড়া আমি মুসুরির ডাল রান্না করছি, দুপুরবেলায় আমার এখানে লাঞ্চ করে যা। তা বসলাম, একসঙ্গে দুজনে খেলাম, গল্প টল্প হলো। তখন আমি বললাম যে তোমার কাছে, আমার কাছে কেন এসছিস? আমি তোমার কাছে এসছি, এই আমার একটা লেটার, আমি মান্নাদাকে গান করাচ্ছি, তুমি যদি যাও আমি তোমাকে এয়ারলাইন্সের টিকিট, তখন শুধু ইন্ডিয়ান এয়ারলাইন্স চলে, আমি একটা ওয়াই ক্লাসের টিকিট কেটে ওনাকে দিলাম, আর বললাম পার্ক হোটেলটা আমি বুক করেছি, তুমি থাকবে। তো বললো, বাইরে এসে বললো মান্নাদা গাইবে আর আমাকে তুই ডাকছিস? আমি তো বাইরে গিয়ে 3 ঘন্টা এক পায়ে দাঁড়িয়ে থাকবো, যতক্ষণ মান্নাদা গাইবে আমি ততক্ষণ পায়ে এক পা তুলে দাঁড়িয়ে থাকবো। বলে তারপরে তো এলো, এসে
পার্ক হোটেলের রুমটা রয়ে গেল। আমার দিদির বাড়িতে ওর একটা রুম ছিল সাজানো, সেই রুমে থাকলো রাত্রিবেলা। সকালবেলা এলো, এসে মান্নাদার যখন গান আরম্ভ করেছে, দুটো কি তিনটে গেয়েছে, তখন আর ডি বর্মন এন্ট্রি দিচ্ছে, পাবলিক চেঁচাচ্ছে আর ডি বর্মনকে দেখে। তখন মান্নাদা আবার একটু রেগে গেলে ইংরেজি বেশি বলতেন, রেগে গিয়ে বলতো, হোয়াট হ্যাপেন, তোর কি হয়েছে, এত চেঁচামেচি হচ্ছে? আমার কিছু হয়নি, পঞ্চমদা এসছে। ও পঞ্চম এসছে, আরে পঞ্চম আও ভাই আও, বলে পঞ্চমদাকে ডাকলো। পঞ্চমদা তখন এই গল্প সেই গল্প করতে করতে বলল যে আমাকে তিনজনে খুব ভালোবাসতেন। একজন উত্তমবাবু আমায় খুব স্নেহ করতেন, একজন মান্নাদা, তাকে দিয়ে আমি অনেক কাজ করেছি। তখন মান্নাদা বলল, হ্যাঁ, যত নটি গান সব পঞ্চম আমাকে দিয়ে গাইয়েছে, এইসব বলে। চাতুরনারের প্রসঙ্গ এসেছিল না? হ্যাঁ, তখন মুনি বলেছিলেন চাতুরনার কিভাবে গাইয়েছে। তা এই করে একবার মান্নাদা গাইছে, পঞ্চমদা মাইক কেড়ে বলছে, আমি বম্বে থেকে আপনার প্রশংসা করতে এসেছি, আপনি আমার প্রশংসা করছেন। তখন বলছে, একটা গান গাইছি শুনুন। পঞ্চম যে কত বুদ্ধি এবং বিদ্যা ছিল ওর, যে কি গানও বানাতে পারে, বলে আয়ো কাহা সে ঘনশ্যাম, এই গানটা ধরলো, ধরে বললো, এই গানটা শুনে বুঝতে পারছেন যে ওর মধ্যে সঙ্গীতের কত বিদ্যা ছিল, নইলে এই গান কেউ বানাতে পারে? হয়তো ও আমরা যে 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 টাইপের গান করি সে টাইপের গানও করে না, কিন্তু ওর যে সুরের জ্ঞান আর লয়ের জ্ঞান এটা একেবারে অন্যরকম, যেটা বম্বের মিউজিক ডিরেক্টর যারা আছেন তাদের থেকে বেশ ভিন্নধর্মী। এবং সেই জন্যই পঞ্চমকে সকলেই বলে যে হচ্ছে লয়ের রাজা। কিভাবে লয় যে বানায় ও, आयो कहाँ से घनश्याम, आयो कहाँ से घनश्याम, घनश्याम आयो। এই নিয়ে মান্নাদার ও পঞ্চমদার দুজনের মাইক কাড়াকাড়ি হলো, এর প্রশংসা করছে ওর। তখন পঞ্চমদা বলে উঠলো, আরে মান্নাদা, আমি বম্বে থেকে এসেছি আপনার প্রশংসা করতে, আপনি আমার প্রশংসা করে দিচ্ছেন। এই ভিডিওটাই আমার লাগানো, ওইটা যে কত হাজার লোক দেখেছে সেটা আমি ভাষায় বলতে পারবো। প্রচুর মানুষ দেখেছেন, প্রচুর। আচ্ছা, এই শিল্পীদের প্রসঙ্গ এলো, আর ডি বর্মন এলেন, হেমন্ত মুখোপাধ্যায় এলেন, কিশোর কুমার এলেন, মান্না দে এলেন। তাদের গান বাজনা নিয়ে, তাদের সারল্য নিয়ে তুমি এত কিছু এক্সপিরিয়েন্স করেছো এত বছর ধরে। তো তোমার কি মনে হয় শিল্পীর কোন গুণটা তাকে, মানে অনেকেই তো ভালো গান বাজনা করছে এবং করেও এসছে সেই সময়, তুমি দেখেছো, তো কোন গুণটা তাকে বাকিদের থেকে আলাদা করে? একটা শিল্পীর মধ্যে কোন গুণটা? দেখো, কিশোর কুমার একটা, আমি মনে করি ভগবানের দেওয়া শিল্পী ছিলেন। যে লোকটা কোনোদিন হারমোনিয়াম বাজাতে পারতো না, যে লোকটা কোনোদিন কারোর কাছে গান শেখেনি, কিন্তু ওইরকম গান করতো, এবং একটা লোক নেচে গান করে তারপরেও সুরে গান করতো, এটা একমাত্র কিশোর কুমারেরই ছিল। আর কোনো শিল্পীর মধ্যে ছিল বলে আমার মনে হয় না। হ্যাঁ, রফি সাহেব অনেক বড় মাপের শিল্পী ছিলেন, অনেক ভালো মানুষ ছিলেন। আমার এখনও মনে আছে, বম্বেতে আমি বাপি লাহিড়িকে একটা ফাংশনের অ্যাডভান্স দেবো বলে আমি ইয়েতে যাচ্ছি, মেহবুব স্টুডিওতে। আমি অটো থেকে নামছি, আর ওই কাঠের সিঁড়ি দিয়ে মোহাম্মদ রফি উঠছেন। লাস্ট সিঁড়িটায় উঠে দাঁড়িয়ে রইলেন, দেখলো যে আমি অটো ভাড়া দিচ্ছি। যতক্ষণ আমি না উঠলাম ততক্ষণ উনি দাঁড়িয়ে রইল। আমি কিন্তু উনার কাছে যাইনি, আমি গেছি বাপি লাহিড়ির কাছে, আর উনি এসছেন বাপি লাহিড়ির গান করতে। আমাকে হাত ধরে ভেতরে ঢোকালেন, ঢুকিয়ে আমার এখনও মনে আছে, বললো, যতক্ষণ আমার গান শেষ না হবে তুমি এখান থেকে যাবে না, বলে আমাকে ওখানকার বেয়ারাকে ডেকে কফি আনালো, আমায় কফি খাওয়ালো। যতক্ষণ বাপি লাহিড়ির গান টেক শেষ না হলো ততক্ষণ আমাকে বসে থাকতে হলো। এই ছিল রফি সাহেব। রফি সাহেবের মতো ভালো মানুষ আর এসছে বলে আমার মনে হয় না। আর একটা জিনিস আমার মনে পড়ে, রাঁচিতে একটা অনুষ্ঠান, রফি সাহেব গান করবেন, রফি সাহেব গাইছেন, গান টান হয়ে গেছে, সকালবেলায় প্লেন ধরা হবে। তখন প্লেনে ওই আইডি কার্ড, তারপরে তোমার এইসব দেখে
নাম দেখে প্লেনে সব লাগতো না। লাগতো না। যে কোনো টিকিট নিয়ে গেলে তুমি তোমার টিকিটে আমি চলে যেতে পারতাম, আমার টিকিট। তো অজয় বিশ্বাস রাত্রিবেলা ফাংশন হয়ে যাওয়ার পর সাকসেস শো অনেক ড্রিঙ্ক করে ফেলেছে, ও কিছুতেই এয়ারপোর্ট যাচ্ছে না, আমরা সবাই যাচ্ছি। আমি তো ওকে ছেড়ে দিয়ে আমরা চলে এলাম এয়ারপোর্ট। এসে প্লেনে উঠে যখন আমরা এয়ারপোর্টে কলকাতায় নামবো, তখন রফি সাহেবের সেক্রেটারি ছিল ওনার শালা, ওনার আপন শালা ছিলেন ওনার সেক্রেটারি। তাকে বললো তোচনকে জিজ্ঞেস করো ওরা যে কাল রাত্রে এত খাটাখাটনি করলো কোনো পয়সা পেয়েছে। তা আমাদের জিজ্ঞেস করলো, আমি বললাম না আমরা কিছু পাইনি। সঙ্গে সঙ্গে তখনকার দিনে ওর সেক্রেটারিকে বলল যে ওকে 10,000 টাকা দিয়ে দাও। তখনকার দিনে আমাকে কলকাতার এয়ারপোর্টে নেবে ওর শালা, 10,000 টাকা দিল। সেটা তো প্রায় কয়েক লাখ টাকার সমান সমান সেই সময়। সেই সময়। তা রফি সাহেব মানুষ হিসেবে ভগবান ছিলেন, মানে ভাবা যায় না। তো তুমি বললে যে মানুষ হিসাবে যে যত সাধারণ, যে যত উদার, তা সেই গুণটাই তাকে শিল্পী হিসাবে আলাদা করে। সেটা ছিল মোহাম্মদ রফি। কারণ আমার এখনো মনে আছে কিশোরদা যে গাড়িটা চড়তো, সে ড্রাইভার কিশোর কুমার নিজের বাড়ি থেকে কিশোর কুমারের জন্য রান্না বান্না করে নিয়ে এসছে হোটেলে, কিশোর কুমার বাঙালি খাবার খাবে বলে। কিন্তু যেদিন কিশোরদাকে ছাড়লো এয়ারপোর্টে, ওকে কিন্তু কিশোরদা 200 টাকা বা 100 টাকাও দিল না। তোমার কি মনে হয় এখন যে সময় আমরা দাঁড়িয়ে আছি, এখন কি শিল্পীদের কদর কমছে, এবং সেটা কেন কমছে? দেখো তোমাকে সত্যি কথা বলছি, এখনকার যেহেতু এতগুলো চ্যানেলে শিল্পীদের দেখায়, তোমাকে আমি বলছি আমার ব্যক্তিগত, কেউ খারাপ গায় আমি বলবো না, সবাই ভালো গায়, কিন্তু কারোর কোনো গান নেই। কিন্তু তুমি কাউকে ডাকো, দেখবে তার একখানা গান, সেই একটা গান রিপিট করছে 3 বার করে, তাকে নয় হেমন্ত মুখার্জি নয় মান্নাদের গান গাইতে হচ্ছে। এখন এতগুলো চ্যানেল হয়ে গেছে বলে শিল্পীরা অনেক তাড়াতাড়ি পপুলার হয়ে যাচ্ছে, পৌঁছেও যাচ্ছে অনেক অনেক সহজে। সেই জন্য কদরটা কমছে। সেটা তো স্বাভাবিক জিনিস। রিয়েলিটি শোতে এই যে এক একজন আসছে জাজ হয়ে, আমি তো মনে করি আমার বলা উচিত না যদিও, যারা জাজ হয়ে আসছে তারা জাজ হওয়ার যোগ্যই নয়। তারা নিজেরাই ভালো করে গান শেখেনি, তারা আরেকজনকে কি করে রেকটিফাই করবে। কিন্তু এখন সময় চলছে ওরম, সেইভাবেই সব কিছু হচ্ছে। শিল্পীর মধ্যে তোমার কি মনে হয়, তুমি এতটা সময় ধরে সবাইকে দেখেছো, সমস্ত শিল্পীদেরকে দেখেছো, তাদের সাথে সময় কাটিয়েছো, তখন শিল্পীদের মধ্যে কি ছিল এখন সেটা নেই, আবার তখন কি ছিল না এখন সেটা আছে? প্রথমে যদি তখন কি ছিল এখন সেটা নেই সেটা যদি বলো। দেখো তখন শিল্পীরা পয়সাটা গুরুত্ব দিত না, সঙ্গীতটাকে বেশি গুরুত্ব দিত, এবং গাইলো কিরম, লোককে 5 বার নিচে এসে জিজ্ঞেস করতো কিরম গাইলাম, কি হলো। তো এরম ছিল তখনকার শিল্পীদের। আর এখন কিরম গাইলাম সেটা জিজ্ঞেস করে না, পয়সাটা ঠিক মতো পেয়েছে কিনা, ফুল পেমেন্ট পেয়ে ওইটা আগে কদর করে। তখন আর এখনকার এই তফাৎ। আর তখন কি ছিল না এখন সেটা আছে? তখন কি ছিল না বলবো না, তখন সবই ছিল। তখন একটা শিল্পী পয়সা পায়নি কিন্তু পৌঁছে গেছে, এখন একটা শিল্পী পয়সা পায়নি, সে কোনো মতেই যাবে না। কিন্তু তখন ওই বললাম একটা গল্প, যে কিশোরদাই ছিল যে টাকা না পেলে একদম পৌঁছতো না, খুবই প্রফেশনাল, একদম কমপ্লিটলি প্রফেশনাল ছিল। তোমার কি মনে হয় তখন যদি সোশ্যাল মিডিয়া থাকতো, তাহলে কি তখনকার শিল্পীদের আরো একটু সুবিধা হতো মানুষের কাছে পৌঁছতে, না ভালোই হয়েছে ছিল না? না, তা দেখো তখনকার শিল্পীরা সোশ্যাল মিডিয়ার ওপর নির্ভর করেনি, তারা নিজেদের রেকর্ড করেছে, সেই রেকর্ড শোনার জন্যে রাসবেরির মেলোডির বাইরে গিয়ে লোক দাঁড়িয়ে থাকতো। পুজোতে 2টো গান বেরোতো, কার গান ওরা চালাতো, শুনতো সবাই, কার গান ভালো হয়েছে কার গান খারাপ হয়েছে। তারপরে তো অনুরোধের আসর ছিল, সেটাতে দুপুরে 1টার সময় হতো, সবাই ওটা খুলে বসে থাকতো যে এবার পুজোর গান বাজবে,
শুনি কার গান ভালো হয়েছে। তারপরে তো আস্তে আস্তে দেখা যেত এই গানটা হিট হয়েছে, এই গানটা হিট হয়েছে, ওর গান ভালো হয়েছে, ওর গান। তখন একটা অন্যরকম ছিল। আর তখন যদি এত চ্যানেল থাকতো তাহলে তো তখনকার শিল্পীরা আকাশেও উড়ে বসে থাকতো আমার মনে হয়, যেটা এখন হয়েছে। আর এই যে তুমি বললে যে একটা গান বেরোলে তখন দর্শকও মুখিয়ে থাকতো, মানে কখন একটা পুজোর গান আসবে, পুজো সংখ্যা বেরোবে, মান্নাদের পুজো সংখ্যা, কিশোর কুমারের পুজো সংখ্যা, মানে সবাই মুখিয়ে আছে এটা আসবে। এই যে তোমাকে বলছি, তুমি কাউ থেকে খবর নিও, রাসবেরিতে মেলোডি আছে, যে মেলোডিতে শচীন কর্তা কলকাতা এলে ওই মেলোডিতে আর যাবেনি এবং ওখানে গিয়ে আড্ডা মারবেনি। ওই মেলোডির বাইরে আমি নিজে গিয়ে সন্ধ্যেবেলা দাঁড়িয়ে থাকতাম, ওরা কার কার গান বাজায় আর পুজোয় কার কার গান বেরিয়েছে। তখন তো বই বেরোতো, ওই বইতে সবাই ছবি আর গান, কি গান করেছে, দুটো গানই ছাপা থাকতো। তখন একটা অন্যরকম ধারা ছিল, গান বাজনা শোনার লোকও সেরম ছিল, আর গান বাজনা যারা গাইতো তারাও অন্যরকম ছিল। তো সেই প্রসঙ্গেই তোমার কাছে আসি যে তখন গান বাজনা শুনতো লোকে মন দিয়ে এবং মুখিয়েও থাকতো। এখন কি মানে মঞ্চের দর্শক এবং শ্রোতা যারা অ্যালবাম শুনতেন সেই সময়, সেটাও পুরোটা পাল্টে গেছে, মানুষের ধৈর্য কমে গেছে অনেক বেশি? দেখো, আগের বলতো তো এখন একেবারেই নেই। এখন যারা গান শুনতে আসে তারা দুটো গান শোনার পরে বাইরে চলে গেল সিগারেট খেতে। মানে গানটা যে শুনতে এসছে সেই মনের ব্যাপারটা কিন্তু একেবারেই নেই, যে এই আর্টিস্টে কীরকম গাইছে পুরো গানটা শুনে যাই, সেটা একদম চলে গেছে এখন একেবারেই নেই। আমাদের এই জেনারেশনের কাছে ট্রোলিং শব্দটা এখন একটা খুবই সময় উপযোগী একটা কথা। ট্রোলিং, এ ট্রোল হচ্ছে, সে ট্রোল হচ্ছে। তো সেই সময় যখন তুমি অনুষ্ঠান করতে, সেই সময় ধরো কোনো আর্টিস্টের গলা খারাপ, কোনো আর্টিস্টের শরীর খুব খারাপ, পৌঁছতে পারেনি, দর্শকরা কি উত্তেজিত হয়ে যেত, বা উত্তেজিত হয়ে কিছু কথা বললো বা কোনো একটা সমস্যা হলো? তখন তো আর সোশ্যাল মিডিয়া নেই যে লিখবে। না, তখন আর্টিস্টের নাম তুমি অ্যানাউন্স করে যদি আর্টিস্ট না যেত, একটা হট্টগোল তো হতোই ডেফিনেটলি। এখন যেটা খুব বড় আকারে হয়, বিচ্ছিরি জিনিস হয়, মানে ভাঙচুর হয়, সেটা হতো না। কিন্তু খুব লোকে একদম উগড়ে দিত যে ওই শিল্পীটা কেন এলো না, কী কারণে। আর তখনকার দিনে সুবিধা ছিল, আনন্দবাজারে পরের দিন কিছু না কিছু বেরিয়ে যেত ওই শিল্পীর সম্বন্ধে, যে এই কারণে এই হয়েছে। সেটা দেখে হয়তো ওই সময়টা, ওই অনুষ্ঠানটায় গন্ডগোলটা কম হতো। তোমার এরকম কোনো এক্সপিরিয়েন্স আমাদের একটু শেয়ার করো না, যে এরকম কোনো আর্টিস্ট এরকম ট্রোল হয়েছেন, বা মঞ্চে গান হয়তো গাইতে পারছেন না, বা কিছু একটা সমস্যা হয়েছে, শরীরই খারাপ, যে দর্শক খুব উত্তেজিত হয়ে ওনাকে খারাপ কথা বলেছেন, তোমাকে সেটা সামাল দিতে হয়েছে? দেখো, আমি যখন অনুষ্ঠান করেছি, এরকম কোনো আর্টিস্টকে দেখিনি যে তার গলা খারাপ বলে সে হয়তো অ্যানাউন্স করে দিয়েছে যে আমার গলা খারাপ, যদি আমার ভুল ত্রুটি হয় আমাকে ক্ষমা করে দেবেন। তখন কিন্তু মানুষ যারা গান শুনতেই যেত তাদের মনোপবিত্রি ওরম ছিল না যে একটা বিচ্ছিরি ওয়ার্ড ইউজ করলো বা একটা গণ্ডগোল করলো, সেটা তখন কিন্তু হতো না, যেটা এখন হয়। এখন মানে তো ধরো তুমি শানুদাকে দেখেছো, বাবুল সুপ্রিয়কে দেখেছো, অভিজিৎকে দেখেছো, ওদের সময়ে অনুষ্ঠানেও তো তুমি সাথে সাথে গেছো। তো তখনও তো আস্তে আস্তে ওই স্বর্ণযুগটা পেরিয়ে আমরা আস্তে আস্তে 90s 20s-এ ঢুকছি, 2000 সাল, 2005, 2000। তো সেই সময় মানুষ কি খুবই ধৈর্য নিয়ে গান শুনতো না? তখনও মানুষের উত্তেজনাটা আস্তে আস্তে বাড়ছে। তোমাকে একটা কথা বলি, আমি কারণ লাভ করতে চাই না এখানে। এখনো বম্বের নামকরা আর্টিস্ট যাদের প্লেব্যাক নেই কিন্তু নামটা আছে, তাদের গলা কিন্তু এখন চলে না। তারা কোনো রকম ম্যানেজ করে, যেহেতু সুপারহিট গান গাইছে, পাবলিক অত বুঝতে পারে না, তারা সাথে একটা ভালো অ্যাঙ্কার নিয়ে নেয়, সাথে একটা লেডি সিঙ্গার তো নেয় ডুয়েট গাইবার জন্যে, একটা জেন্টস সিঙ্গারও সাথে নিয়ে নেয়, যাতে সে একটা ব্রেক নেবে, তখন ওই সিঙ্গারটা গাইবে। সেটা এখন হচ্ছে এবং তারা এখন অনুষ্ঠানও করছে,
টাকাও তারা প্রচুর, যেসব টাকা নিত তার থেকে ডবল টাকা করে দিয়েছে, সেটাও পাচ্ছে। এখন অনেক লোকে অনেক অন্যরকম হয়ে গেছে। এখন আর সেই জিনিসটা হয় না যে একটা গন্ডগোল হলো বা কিছু, তা লোকে বোঝে যে আর্টিস্টটার গলাটা এখন আর চলছে না, বুঝতে পারছি। সেটা বুঝতে পারে এখন। এবার অনুষ্ঠানের প্রসঙ্গ যখন হলো, এই কথাটা আসবে না, হতেই পারে না। তো তুমি সঞ্জয় গান্ধীর কথা বললে, যে অনুষ্ঠান করা বা করানোর ক্ষেত্রে পলিটিক্যাল ইনফ্লুয়েন্স সবসময় একটা মানে একটা মাত্রা রাখে, একটা পলিটিক্যাল ইনফ্লুয়েন্স থাকে, যে একটা অনুষ্ঠান ভালো অনুষ্ঠান হোক বা বড় অনুষ্ঠান হোক, এখনো সেটা চলছে। তুমি সেটাকে কিভাবে দেখো? দেখো, আমি তোমাকে একটা কথা বলি, পলিটিক্যাল লোকরা যখন কোনো আর্টিস্টকে ফোন করে না, আমার এখনো মনে আছে, মানে সুব্রত মুখার্জি একটা অনুষ্ঠান করত, উনি যেখানে থাকতেন বাটানগরে, যে স্কুলে পড়তেন সেই স্কুলের মাঠে উনি একটা ফাংশন করতেন, যেখানে উত্তম কুমারকে দুবার নিয়ে গেছেন। একবার মান্নাদা বাড়ি থেকে, বম্বে থেকে বেরিয়েছে, এয়ারপোর্ট যাবে, রাস্তায় কোনো লোক ডাকাতি করতে গিয়ে ওনাকে ছুরি লাগিয়ে দিয়েছিল, বেশি লাগেনি ওনার, উনি ওইখান থেকে ফিরে গেছিল বাড়ি। ফিরে গিয়ে সুব্রত মুখার্জিকে ফোন করে বলেছিল, আমার এরকম হয়েছে, আমি আজকে আপনার অনুষ্ঠানটা করতে পারছি না, আমি কলকাতাতেই যাচ্ছি না। সেই অনুষ্ঠান হয়েছে, অন্য আর্টিস্টরা গিয়েছে, সেরকম কিছু হয়নি। এবং পলিটিক্যাল লোকরা এখনও, এই কদিন আগে একটা অনুষ্ঠান, একটা মহিলা, আমি তার নাম জানি না, সে অ্যাওয়ার্ড ফাংশন করে নাকি, এখন তার কথায় তো কেউ আসবে না। আমাকে মদন মিত্র ডাকলো, এই ক্লাবে আমি মদন মিত্রকে প্রেসিডেন্ট বানিয়েছি, আমি ওই ক্লাবে রেগুলার, মানে একদিন সোমবার বন্ধ থাকে, ওই দিনটা ছাড়া আমি রোজ যাই। এখনো যাও? রোজ সন্ধ্যে 7:30 আমার ফিক্সড ওই ক্লাবে যাওয়া। মদন ওখানে আমায় ডাকলো, বসে এই আর্টিস্টটাকে ফোন করে আমায় একটু দাও। আমি ওই ভদ্রমহিলা অ্যাওয়ার্ড ফাংশন করে, ওকে কেউ চেনে না, ও এসে মদনকে ধরেছে। মদন যাকে যাকে বলল, কেউ না বললো না যে আসবো না। অজয় চক্রবর্তী থেকে শুরু করে সব আর্টিস্ট, শানু এসে 4টে গান গাইলো, কিন্তু কেউ যে শানু টিকিট চাইলো, সঙ্গে সঙ্গে টিকিট বম্বের পাঠিয়ে দিল। তা এখনো ওই ইনফ্লুয়েন্স চলছে। সেটা কি বেড়েছে একটু তোমার মনে হয়? আগের থেকে তো ডেফিনেটলি বেড়েছে। তার জন্য তোমাদেরকে কোনো সমস্যায় পড়তে হয়? সমস্যায় পড়তে হয় না, ওই হয়তো পরে আর্টিস্ট দেখা হলে বলে, কেন আমাকে লাইনটা ধরিয়ে দিলি। এত মানুষের কথা শুনলাম, এটা তো 1 ঘন্টা বা 1.5 ঘন্টা এই গল্প শেষ হওয়ার সম্ভব না। তুমি যে বইটা লিখেছো, সেটা পড়লেও আর কি সেটা সম্ভব না। এবং এত লোকের সাথে তোমার কাজ করা, তুমি কার ফ্যান এক কথায় যদি বলা যায়? দেখো, আমি সত্যি কথা বলতে, আমি তো শ্যামল মিত্রের কাছে 12 বছর গান শিখেছি, এবং শ্যামলদা একটুখানি হাটকে গান করতো, এবং শানু যখন গান রেকর্ডিং করতো, লোকে বলতো নাকে নাকে গান করে, তখন শানু আমার সামনে একজনকে বলল, আরে শ্যামল মিত্রর এত নাম ছিল, উনিও তো নাকে নাকে গান গাইতেন। সেই জন্যে এখন লোকে সেগুলো আর ধরে না। আর এখন সত্যি কথা বলছি তোমাকে, ওই সব শিল্পীর আর জন্ম হবে না। আজকে অনেকে, তোমাকে এখানে ইন্টারভিউ দিচ্ছি বলে বলছি, আজকে লতা মঙ্গেশকর প্রথম জীবনে বাংলা গান গেয়েছে আমার পিসেমশাই সতীনাথ মুখোপাধ্যায়ের সুরে, আকাশ প্রদীপ জ্বলি, কত নিশি গেছে নিধারা। শ্যামল মিত্র গেয়েছে তুমি আর আমি শুধু জীবনের খেলাঘর। মানবেন্দ্র গেয়েছে তুমি না, এত যে তোমার ওটা মানবদার নিজের সুর, উনি গিয়েছেন তুমি ফিরায় দিয়েছো বলে ফিরে চলে যাই। তো এইসব লোক যেরম সুর করে গেছে, সেরম গেয়ে গেছে, সে কি এখন আছে? এখন তুমি একটা লোকের নাম বলতে পারবে যার সুরে অমুকে গেয়ে সুপারহিট হয়েছে? নেই, কেউ নেই। তোমার গলা একটু দুকলি শ্যামল মিত্রের গানই শুনি না একটু। আমি কোনোদিন তোমার গান শুনতে পাবো, এই তো সৌভাগ্য আমার হয়নি। একটুখানি হোক। আমি গাই, এখন কি আর গান গাই? এখন তো গান এক লাইন তোমার পছন্দের একটা শেখা গান বা শ্যামল মিত্রের একটা এভারগ্রিন গান, একটুখানি।
তুমি আর আমি শুধু জীবনের খেলা ঘর, হাসিয়ার গানে ভরে তুলবো যত ব্যথা দুজনে ভুলবো। এই গানটা কাকে ডেডিকেট করলে? শ্যামল মিত্রকে। শ্যামল মিত্রকে। হ্যাঁ। আর কাকিমার কথা এখানে আসি আর কি, তোমার তো এত একটা বর্ণময় জীবন, এত সব রঙিন মানুষ, শিল্পী মানুষদের নিয়ে তুমি জীবন কাটিয়েছো, আর কাকিমাও এখন চলে গেছেন, তো তুমি একাকিত্বটাকে এখন কিভাবে সামাল দিচ্ছ? একাকিত্ব শো থাকলে শোয়ে যাই, আবার অফিসে একটা ছেলে আছে, ও আমার অ্যাসিস্ট্যান্ট, ও আমার সাথে যায়। আর বিদেশের শোগুলো তো আমি তো এখন যাই না, এখন সব বনি করে, বনি যায়। এখন চোখ বন্ধ করলে পুরোনো সব জিনিস পরিষ্কার দেখতে পাও, পুরোনো সব স্মৃতি। স্মৃতি, হ্যাঁ দেখতে পাই, মনে পড়ে। মান্নাদার কথা খুব বেশি মনে পড়ে, কিশোর কুমারের কথা খুব বেশি মনে পড়ে, রফি সাহেবের ভদ্রতাটা কিছুতে ভুলতে পারি না। এখনকার কোনো শিল্পী প্রিয় তোমার, যার গান তোমার শুনতে ভালো লাগে? এখন দেখো, আমি সত্যি কথা বলছি, এখন কেউ খারাপ গায় না, সকলেই ভালো গায়। তার মধ্যে আমার মনে হয় একটু শিক্ষা দীক্ষা গানের প্রতি আছে, সেটা হচ্ছে রাঘবের। আর বোম্বের? বম্বের কার নাম বলবো আমি তোমাকে এখন? বম্বেতে তো সব চলতি কা নাম গাড়ি, যে যখন চলে সেই। শ্রেয়া ঘোষাল রয়েছে, শ্রেয়া তো অরিজিৎ রয়েছে, হ্যাঁ, অরিজিৎ সিং রয়েছে। না, অরিজিৎকে নিয়ে যতটা মাতামাতি হয়, আমি ওকে নিয়ে শো করেছি লাস্ট ইয়ার শিলিগুড়িতে, তার আগে করেছি এখানে কলকাতায়। অরিজিতের আমি বলবো ভাগ্য করে এসেছিল বলে ও এই জায়গায় পৌঁছেছে। অরিজিৎ সিং ডেফিনেটলি ভালো গায়ক, কিন্তু 5 কোটি টাকা নেওয়ার মতো গায়ক কিন্তু নয়। কিন্তু সেটা ওর ভাগ্য ওকে করে দিয়েছে, চলছে এখন। আচ্ছা, কাকিমার প্রসঙ্গ এলো, তোমার সাথে কাকিমার ছোট্ট করে একটু দেখা হওয়া এবং খুব সুন্দর একটা মুহূর্ত গুলোর মধ্যে একটা মুহূর্ত যদি তুমি একটু বলো। আমার মুহূর্ত মানে, আমরা বন্ধুরা সব দার্জিলিংয়ে বেড়াতে গেছিলাম। দার্জিলিংয়ে বেড়াতে গিয়ে তখন আমার মিসেসের বাবা ওখানে সাউথ ইস্টার্ন রেলওয়ের অফিসার ছিল। আমাদের ওখানে দেখা হয়েছিল ম্যালে। আমরা 4-5 বন্ধুরা ছিলাম, ওরাও ছিল। ওইখানে প্রথম দেখা, তারপরে কলকাতা, ওরা টালিগঞ্জে থাকতো, তারপর তো কলকাতায় এসে রেগুলার যোগাযোগ হতে 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 তারপরে বিয়ে হয়ে যায়। কাকিমা তখন কি করতেন? উনি কিছু করতে, পড়াশোনা করতেন। আর তুমি তখন প্রপার অর্গানাইজ? একদম একদম ফুল প্রেজেন্ট। সলিল চৌধুরীর ছবি দেখতে পাচ্ছি তোমার সাথে। হ্যাঁ, মানে এই মানুষটা ছাড়া তো মানে মিউজিকের কোনো কথাই আর কি মানে কমপ্লিট হয় না। তো তুমি সলিল চৌধুরীকে নিয়ে যদি আমার সলিল চৌধুরীকে নিয়ে বলার এটাই, সলিল চৌধুরীর মতো একটা কম্পোজার আর আসবে কিনা সন্দেহ আছে। আর আমাদের একটা আড্ডা ছিল বসুশ্রী সিনেমায়, ওখানে রোববার দিন মেগাফোন কোম্পানির মালিক কমল ঘোষ, যিনি সলিলদার খুব কাছের ছিলেন। তো রোববার দিন আমরা সব 10:30টার সময় বসুশ্রীতে সলিলদা আসতেন, ওই মেগাফোনের মালিক কমল ঘোষ আসতেন, আমরা সব দুপুরবেলায় পাকশিট যেতাম বিয়ার খেতে। সলিল চৌধুরীও যেতেন? হ্যাঁ, আমাদের সঙ্গে একসঙ্গে, আমি, সলিলদা, মেগাফোনের মালিক কমল ঘোষ, আমরা সব একসঙ্গে যেতাম। এটা তো গেল বিয়ার খাওয়ার গল্প। গানের গল্প শুনি সলিল চৌধুরীর সাথে, গান বানানো। তোমার সাথে ছবি দেখছি একটা, উনি হারমোনিয়াম বাজাচ্ছেন, ওরকম একটা বসে আছো তুমি কোথায়? সলিল চৌধুরী গান বানাতেন মানে কি? সলিল চৌধুরী মানে আমার আপন মেসমশাই ছিলেন শচীন গুপ্ত। উনি শেষ মানে মারা যাওয়ার আগে সলিল চৌধুরীর সুরে গান করে, এবার আমি আমার থেকে আমাকে বাদ দিয়ে জীবনটাকে আপন করে পেলাম, যেটা পরে সবিতা না, লতা মঙ্গেশকর গিয়েছে। সবিতা চৌধুরীর একটা ভার্সন আছে। তাই আমি সবিতা শুনিনি, আমার মেসমশাই এই রেকর্ডটা মেগাফোন থেকে করেছিল। আচ্ছা, ওটা তোমার মেসমশাই রেকর্ড করা? হ্যাঁ। চিরদিনই তুমি যে আমার, যুগে যুগে আমি তোমারি। তুমি লতা মঙ্গেশকর আর আশা ভোসলে দুজনকে নিয়ে
শো করেছো? হ্যাঁ, একসঙ্গে করিনি, কেউ চাইনি কখনো শো করতে একসাথে? কিন্তু রাজি হতো না। লতাজির সাথে একটু এক্সপিরিয়েন্স শেয়ার করো তোমার অনুষ্ঠানে বা রেকর্ডিং এর, যে কোনো কিছু। একটা তো আমি লতাজি, সত্যি কথা বলতে উনি তো আমাদের কলকাতার সন্ধ্যা মুখার্জির মতো ছিলেন, ফাংশন একেবারেই করতেন না, খুব চাপ পড়লে হয়তো রাজি হতেন। তো লতা মঙ্গেশকর গান করতে গেলে খুব অ্যালার্ট থাকতেন, মানে কোনো জায়গায় আমি শিলিগুড়ি নিয়ে গেছিলাম আমার মনে আছে, মানে গান গাইবার আগে উনি একবার এলাচি খাচ্ছেন, একবার মানে কী করে গলাটা ঠিক থাকে আর কি। আর মানে পাবলিকলি গান গাইতে গেলে খুব নিজেকে সাবধানে রাখতেন, সেই জন্যই লতা মঙ্গেশকর হয়েছিল, এত বড় শিল্পী আর হয়েছিল। সন্ধ্যা মুখার্জির প্রসঙ্গ নেন, সন্ধ্যা মুখার্জির সাথে সন্ধ্যাদি ফাংশন একেবারেই করতেন না, ফাংশনের কথা শুনলে। আর সন্ধ্যাদির একটা বিরাট গুণ ছিল, যদি কোনো দিন কোনো ক্লাসিক্যাল প্রোগ্রাম থাকতো, কোনো কোনো জায়গায় মানে ক্লাসিক্যাল কনসার্ট আছে, তার 1 মাস আগে উনি কোনো ছবির গান, কোনো পুজোর গান, কোনো আধুনিক বাংলা গান রেকর্ডই করতেন না, শুধু রেয়াজ করতেন। শুধু রেওয়াজ করতেন, যেহেতু ওনার ক্লাসিক্যাল গাইতে হবে বলে। এই নিষ্ঠা ছিল এটা সন্ধ্যাদির। আর আশা ভোসলে? আশাজি ওইসব পড়াও করতো না। আশাজির তো একটা ব্যাপার ছিল যেটা লতাজির ছিল না। আশাজির লাস্ট প্রোগ্রাম আমি যখন করেছি, আশাজি ওই 4টে গান গাইলো, ভেতরে চলে গেল, তখন ভরসা ভোসলে ওর মেয়ে ওকে দিয়ে গেল, ও হয়তো গাইছে অথবা সুদেশ ভোসলে গাইছে। আশাজি শাড়ি চেঞ্জ করলো, করে ওই শাড়ি আরেকটা শাড়ি পরে এসে আবার গান ধরলো 4টে, আবার গেল শাড়ি চেঞ্জ করতে। এটা ছিল আশাজির সিস্টেম। আমি বসুশ্রী সিনেমাতে একটা অনুষ্ঠান করতাম, এখনো করি। এখনো করো? হ্যাঁ, আমিও গেছি কয়েকবার। হ্যাঁ, তুমি একবার খুব সকালে চলে এসেছিলে, আরম্ভ হওয়ার তার সেদিন তোমার অন্য কিছু ছিল বোধহয়। তো ওই অনুষ্ঠানটায় আমি উত্তম কুমারকে গান করাতাম। আগে সৌমিত্রদা, আমার এখনো মনে আছে, আমরা ভেতরে ঘরে বসে আছি, মন্টু বোসের ঘরে, উত্তম কুমার ঢুকেছে আর সৌমিত্রদা তার আগে এসছে। সৌমিত্রদা আবৃত্তি করতেন আর উত্তম কুমার গান ধরতেন। যদি ভুলে যেতেন, নিচের চেয়ারে হয়তো সন্ধ্যা মুখার্জি বসে আছে, কথাগুলো জিজ্ঞেস করে, এই পদ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। হয়তো গাইছে, 2 লাইনের কথা ভুলে গেছে, ওটা আবার সন্ধ্যা মুখার্জি নিচ থেকে প্রম্পট করে দিত। এগুলোর কোনো রেকর্ড করা বা ভিডিও কিচ্ছু নেই না? না, এই যে তখন তো বুঝিনি যে ওইগুলো করে রাখলে এখন কাজে লাগতো। এখনো মনে আছে আমার, সৌমিত্র চ্যাটার্জিকে উত্তম কুমার বলছে, কিরে ফুলু, সৌমিত্রদার ডাকলাম, কিরে ফুলু, আজকে 1 বৈশাখ, তুই এখন আমায় নমস্কার করলি না? হ্যাঁ দাদা, ভুলে এক্ষুনি বলে সঙ্গে সঙ্গে সেই ছবিটা আমার কাছে ছিল, আমি একজনকে দিয়েছিলাম, এখনো ফেরত পাইনি। মানে উত্তম কুমারকে সৌমিত্রদা পায়ে হাত দিয়ে নমস্কার করছে। আহা, এইসব স্মৃতির কথা বলছো তুমি। এসব তো সত্যি কথা বলতে কেউ আর দেখতেও পাবে না, আর হবেও না কোনোদিন। কাদেরকে দেখেছো? নচিকেতা ঘোষ, সতীনাথ মুখোপাধ্যায়, মানবেন্দ্র মুখার্জি। নচিকেতা ঘোষ আমার পিসি উৎপলা সেনের গান করছে, আর স্টুডিওর বাইরে সতীনাথ দা বসে আছে, হট করে ঢুকে বললো, নচি, বন্ধু ছিল তো দুজনে, নচি শোন না, এই লাইনটা তুই এরমভাবে করা। যেই বললো শোন, তোর বউয়ের গলার রেঞ্জ হচ্ছে এতটুকু, তোর বউয়ের গলার রেঞ্জ এতটুকু, এর বাইরে আমি যেতে পারবো না, তুই ওখানে বসে আছিস, বসে থাক, আমাকে রেকর্ড করাতে দে। এইচএমভি স্টুডিও, এইচএমভিতে। এরা সব এমন বন্ধু ছিল, মানে ভাবা যায় না। যেসব এক্সপিরিয়েন্সের কথা আমরা শুনছি, শুনেই আমাদের গায়ে কেমন একটা কাটা দিচ্ছে। আর যে এই যে আরতিদির এই গানটা, যে এই যে সুপারহিট, এই মোমজোছনায়, উত্তম কুমারের সুর, উত্তম কুমারের সুর না, গাওয়াও আছে, উত্তম কুমারের গাওয়া, সুর তো নচিকেতা ঘোষ, গাওয়া, সরি গৌরীদার লেখা, নচিকেতা ঘোষের সুর, উত্তম কুমারের গাওয়া। উত্তম কুমার যেহেতু নচিদার বন্ধু ছিল,
নচিদা আগে ওকে শিখিয়ে দিয়েছিল। সেই জন্য উত্তম কুমার একটা ঘরোয়া ইয়েতে গিয়ে সেই রেকর্ডটা আবার বেরিয়েছিল মেগাফোন থেকে। তুমি তো অসাধারণ গানও গাইতেন উত্তম কুমার। হ্যাঁ, খুব ভালো গাইতেন, সুরে গাইতেন। আর বসুশ্রীর আর কিছু এক্সপিরিয়েন্স তোমার এত বছর ধরে তুমি করে এসছো? আমি দেখেছি পণ্ডিত অজয় চক্রবর্তী এসছেন বহুবার, আরো অনেক শিল্পীরা এসছেন। ওখানে সতীনাথ মুখোপাধ্যায় এবং শ্রীমতী উৎপলা সেন আপনাদের একখানা দ্বৈত সঙ্গীত পরিবেশন করে শোনাবেন। ভাগ্যে চাকাটা তো ঘুরবে, ভাগ্যের পথটা যে বক্র, নাম তার ভাগ্য চক্র। ভাগ্যের চাকাটা ঘুরছে, ভাগ্যের চাকাটা ঘুরবে। বসুশ্রীর ফাংশন আমি অ্যানাউন্স করলে সত্যি কথা তোমায় বলছি, আমার কাছে এখন যারা নাম করা তাদের ফোন আসে যে আমি কি দুটো গান গাইবো ওখানে, এখন স্টিল আজকের দিনে। তোচন কাকুর একটা রিসেন্টলি চোখের অপারেশন হয়েছে, তা সত্ত্বেও কাকু আমাদের এতটা সময় দিল, আমরা কাকুর কাছে খুবই কৃতজ্ঞ। এবং যা এতক্ষণ ধরে শুনলাম এবং আপনারা শুনলেন, এত গল্পের ভান্ডার, সেটা তো একদিনে শেষ হওয়ার কথা নয়। একজন শিল্পী কতটা সহজ হলে মানুষের সাথে বা দর্শকের সাথে তার বন্ডিং এতটা স্ট্রং হয়, এবং তোচন কাকু এতজন মহিরুহদের দেখেছেন, তাদের সাথে সময় কাটিয়েছেন। তো সেই গল্পের ভান্ডার এবং সেই এক্সপিরিয়েন্স আমরা শুনলাম এবং শিখলাম। আশা করি আবারও দেখা হবে তোচন কাকুর সাথে, আরো গল্প করব, আরো আড্ডা দেব। তো ধন্যবাদ তোচন কাকু তোমাকে। আমি শোভনকে খুব ভালোবাসি এবং শোভনের গান আমার খুব ভাল লাগে এবং ও খুব ভালো গায়। ধন্যবাদ। আমি ভগবানের কাছে প্রার্থনা করি ও যেন আরো অনেক 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 বড় হতে পারে। ধন্যবাদ কাকু। তো আজকের পর্বটা এভাবেই শেষ করি যে সবসময় দর্শকের জন্য শিল্পীরা গান করেন, কিন্তু তোচন কাকু তো শুধুমাত্র অর্গানাইজার নয়, তোচন কাকু প্রকৃত অর্থে একজন শিল্পী। তো আজকে একজন শিল্পীর জন্য এবং একজন অর্গানাইজারের জন্য আমি একটা গান গেয়ে আজকের এই পর্ব শেষ করতে চাই, সেটাও তোচন কাকুর অনুরোধে, তোচন কাকুর আবদারে। তুমি কি গান শুনতে চাও আমার গলায়, বলো? তুমি একটা তোমার পছন্দের মতো গান করো, যেটা শুনলে আমার খুব ভালো লাগবে। তুমি একটা মানব বাবুর গান বলেছিলে, তুমি ফিরায় দিয়েছো মোড়ে, ফিরে চলে যাই, একটুখানি শোনো। তুমি ফিরায় দিয়েছো বলে ফিরে চলে যাই, চলে যাই। তুমি ফিরায় দিয়েছো বলে ফিরে চলে যাই, চলে যাই। এ জীবনে মোর আর কেহ নাই, কিছু নাই, তুমি ফিরায় দিয়েছো বলে ফিরে চলে যাই, চলে যাই। আমরা ফিরে যাব না, ফিরে আসবো পরের এপিসোডে, পরের পর্বে নতুন আরেকজন অতিথিকে নিয়ে। ধন্যবাদ।